আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছি না তো। পুরস্কার প্রাপ্তিতে কি প্রতিক্রিয়া হয় এটা বুঝতে হলে তিরস্কারের কথা ভাবেন। তিরস্কারের বিপরীত আরো শব্দ আছে বাংলায়, আবিষ্কার। এখন বহিষ্কার শব্দতে কার মানে হচ্ছে কাজ। যেমন পুরস্কার বলা হয়, পুর মানে কি? পুর মানে হচ্ছে শহর, নগর। যেখানে পুরের রুশ হয়েছে তাকে পুরুষ বলে, যেখানে মনে রুশ হয়েছে তাকে মানুষ বলে। কাজে পুরস্কার মানে হচ্ছে নগর কর্তৃক স্বীকৃতি দেওয়া। এখানে নগর মানে হচ্ছে দেশ, সারা দেশের মানুষের কাছে স্বীকৃতি পাওয়ার উদ্দেশ্যে লোকে যায়। সুতরাং পুরস্কার মাত্রেই আপনাকে তৃপ্ত করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তৃপ্তিটাই শেষ কথা নয়, এটা হচ্ছে এক ধরনের স্পর্ধাও বটে। স্পর্ধাকে ইংরেজিতে বলে চ্যালেঞ্জ, যে আপনি একটা দায়িত্ব কাঁধে নিলেন। আসলে যখন কেউ পুরস্কার করে, আমাদের অ্যাডভোকেট সাহেব জিয়াউদ্দিন বুলবুল সাহেবকে বললেন যে অনেক কথা স্তুতি করে বলা হয়, আমি একটু বিব্রত বোধ করি। বিব্রত কথা যদি না বুঝেন আমি বিরক্ত হব না। আমরা বলতে গেলে আপনার যদি ব্রত থাকে তা থেকে যখন আপনি বিরত হন তবে বিব্রত করেন। মানে যা সাহিত্য হচ্ছে ব্রত, সাহিত্যের সাথে আপনারা শুনেছেন শব্দ সাধনা। সাহিত্যকে সাধনা বলে কেন? সাহিত্যটা কিন্তু পেশা নয়, সাহিত্য হচ্ছে সাধনা। আমরা যখন সাহিত্যে কেউ দীর্ঘদিন লিপ্ত থাকে তখন বলি তিনি সাহিত্যের সাধনা করছেন, তাকে সাহিত্যের সাধক বলে। আমাদের বাংলা সাহিত্যে একটা বিখ্যাত গ্রন্থমালা আছে, সাহিত্য সাধক চরিতমালা। অল্প অল্প করে লেখকদের জীবনী থাকে, যাতে ছাত্ররা ভবিষ্যতে পাঠকরা জানতে পারে। তো পুরস্কার জিনিসটার সাথে আমি অভ্যস্ত নই, আমি তো সেটা পুরস্কার পাইনি। এটা বললে আমি কোনো কাউকে তিরস্কার করছি না। এটা আমি এই বছর একটা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি, কিন্তু তার আগেই সাবি মাহমুদ সাহেব আমার সাথে যোগাযোগ করে বলেছিলেন আপনাকে আমরা একটা পুরস্কার দিতে চাই। উনি অতি বিনয়ী লোক, তো দেখতে বিনয়ের অবতার যাকে বলে সাবি। তো উনি ঢাকায় পৌঁছে আমাকে বলে আপনার সাথে কথা বলার জন্য ডাকে আসবেন, কিন্তু ফোনে এটা বলেন না যে আপনাকে আমি পুরস্কার দিতে চাই। তো সত্যের খাতিরে আমাকে আরেকটা কথা স্বীকার করতে হয়, আমি এর আগে 2টো পুরস্কার পেয়েছিলাম। সাহিত্য সাধনা কবে শুরু করেছি সেটা আমি ঠিক জানি না, মনে থাকে না। আমরা একটা নাম মন গড়া একটা দিনের কথা বলি, কিন্তু এই সাধনা শুরু হয়েছে মায়ের পেট থেকে। আমরা ছোট বয়সে কবিতা যখন পড়েছি মনে করতাম এই কবি সাহিত্যিকটা হলো এটা আল্লাহর দান। আমরা কবি আর নবী শব্দের মধ্যে যে ছন্দের মিল আছে তাতে খানিকটা মনে করতাম কোনো আত্মীয়তা বোধ আছে, মানে কবিদের মধ্যে কিছু হলো নবীর গুণ থাকে। যখন অষ্টম শ্রেণীতে পর্যন্ত পড়ি তখন আমি মনে করতাম আল্লাহর ওহী নাযিল হওয়ার মতো কবিদের মধ্যে কবিতা নাযিল হয়। মানুষ কবিতা লিখতে পারে না। যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তখন আমি নবম শ্রেণীতে পড়ি, তখনই আমার মধ্যে সাধনা জাগলো যে মানুষ যদি লড়াই করে দেশ স্বাধীন করতে পারে। তখন সাহিত্য পড়ছি, মনে হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা পড়লাম, বুদ্ধদেব বসুর কবিতা সংগ্রহ কলকাতা থেকে নিয়ে আসলো মুক্তিযোদ্ধারা আমাদের পরিবারে। তখন আমার বাংলা সাহিত্যে আরেকটা দিগন্ত যে আছে নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের পরেও, সেটার সাথে খুব বেশি পরিচয় ছিল না। কেন পাঠ্যবইতে আমরা জসীমউদ্দিন পড়েছিলাম। আমার মনে হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা পড়লে মনে হলো আমিও তো লিখতে পারি এরকম। এই মনের মধ্যে একটা সাহস আসলো, তখন লেখা শুরু করলাম। সেটা 1972 সালের কথা। সেই হিসাবে হিসাব করলে আমাদের সাহিত্য শুরু করার বয়স প্রায় আমার 53 বছর হয়েছে, আরো একটু বেশি হতে পারে। তো এই সময় আমি যে যা লিখি তাতে হয়তো আমার বন্ধুরা সন্তুষ্ট হন না। এই কারণে বললাম আমি সর্বপ্রথম পুরস্কার পেলাম যখন আমার বয়স 60 পূর্ণ হয়েছে। এবছর আমার বয়স 68 হয়েছে। লোক বলে একটা পত্রিকা আছে, নাম লোক। লোক সাহিত্য পুরস্কার আমাকে দিলে এই জন্য যে তাদের আর পুরস্কার দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না, সবাইকে দেওয়া হয়ে গেছে। অর্থাৎ আমার যে বয়সের ছোট অনেককে দিয়ে আমাদের যে পুরস্কারটা একটা প্রমোশনের মতো। আপনি জানেন 6 বছর চাকরি করলে অধ্যাপক হতে হয়, আর অনেক সময় 15 বছর এক পদে আছে, এটা কি মানায়? তো সেই জন্য হঠাৎ এই নিষ্কর্ষ জীবনে তরঙ্গ যোগ করার জন্য 2018 সনে, আমার জন্ম 1958 সন, আমার বয়স 60 বছর পূর্তি উপলক্ষে একটা পুরস্কার, এই তো প্রথম পুরস্কার পেলাম। তারপরে হঠাৎ করে নারায়ণগঞ্জ থেকে একদল আমার পুরনো ছাত্র 2-1 আছে, সেখানে একজন অত্যন্ত ভালো সংস্কৃতি কর্মী ছিলেন রণজিৎ দাস।
ওনার একটা রণজিৎ সাহিত্য পুরস্কার তৈরি করেছে। এটা ওনার পাওয়ার দ্বিতীয় পুরস্কার, ওই একই বছরে একটু পরে। এই পুরস্কারটা আমার পাওয়ার কথা ছিল, বা পেয়েছিলাম 3 মাস আগে, আপনারা জানেন, ফেব্রুয়ারি মাসে। কিন্তু আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী যে তখন আমি আসতে পারিনি, অন্য কাজ থাকার জন্য। আজকে হলো মে মাসের 20 তারিখ 2025 সালে আমি এই পুরস্কার পেয়ে, যদি বলি আমাদের অ্যাডভোকেট জিয়াউদ্দিন সাহেব বলবেন এটা তো আপনি স্তুতি করতেছেন, আমি তো স্তুতি করি আপনার অনুমতি নিয়ে, আমি একজন অভিভূত বোধ করছি। মানে এত প্রশংসা অভিভূত মানে আপনার উপরে ভাব না চেয়ে ফেলেছি, আর মানে উপর থেকে এসে পড়েছে। আমি আপনাদের কাছে কি একটা শব্দ প্রকাশ করবো, কৃতজ্ঞতা। কারণ আমার সবচেয়ে, আপনারা অনেকে বক্তৃতা করেছেন, আমি সবাইকে কৃতজ্ঞতা নাম ধরে জানাতে না পারলেও এখানে তালিকা যা আছে তার মধ্যে যেন আবু তাহের ভূঁইয়া সাহেব বলেছেন, আসাদুজ্জামান দারা সাহেব বলেছেন, বদরুল খুদার ঠাকুর বলেছেন। সবচেয়ে ভালো লেগেছে আমার দিলদার রহমান কবির কথা। আপনি 30 যদি না পারেন, ওনার বক্তৃতাটা একটা কবিতার মতো, কিন্তু যদি আপনি লিখে দেখেন এটা একটা কবিতা হবে। কথা সাহিত্যিক তো আমি না জেনে বললাম, কথা সাহিত্য তো কবিতা হয়ে ওঠে, এমন যদি গদ্য লেখে সেটাও কবিতা হয়। আমার কবিতা মানে আমি মানে মানুষ মাত্রই কবি, আমি এটা প্রচার করার চেষ্টা করছি বহুদিন। আমাদের ছাত্র বললো আজকাল শিক্ষকরা হয়েছে ধর্ম প্রচারক, আর আমরা শিক্ষার্থীরা হয়েছে পরীক্ষার্থী। আমাদের আগে শিক্ষক হওয়ার কথা ছিল, এখন আমি একটা বিশেষ মতবাদ প্রচার করার চেষ্টা করি। সেই জন্য বলছি আমার মতবাদটা হচ্ছে মানুষ মাত্রই কবি। যে বাক্য রচনা করতে পারে, বাক্য রচনা দেখেন, আমরা অক্ষর শেখার বহু আগে বাচ্চারা কথা বলতে শুরু করে। 1.5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা কথা বলে না, কিন্তু অক্ষর শিখতে তাকে 5 বছর 6 বছর হওয়া লাগে। তাহলে ভাষা শেখার জন্য লেখা অপরিহার্য নয়। ভাষা শেখার জন্য কথা বলাটা কি করে শেখা? আমরা বলি মাতৃভাষা, মায়ের কাছ থেকে নেই। এখানে মা মানে যার সাথে সে থাকে, এটা আসলে সমাজেরই ভাষা। ভাষা আমার ভিতরে প্রবেশ করে না আমি ভাষার ভিতরে প্রবেশ করি, এটা নির্ণয় করা কঠিন। কাজে যে শিশু বাক্য রচনা করতে পারে, আমি খাই না আমি খাই, শিশু কি করে জানে ব্যাকরণ? তাকে কোনো ব্যাকরণ পড়ার না, ক্রিয়ার যে রূপান্তর হয়। আজকালকার আমার বিশ্ববিদ্যালয়ে যারা বাংলা লেখে তারা আমাকে বলছেন আমি খাই লেখে, সে খাই লেখে, তাহলে বোঝা যাচ্ছে তার ব্যাকরণ সঠিক হয় না। কিন্তু যে শিশু আমি খাই বা সে খায় বলতে পারে, আমি যাব, আল্লাহ জানে, আমি কিছুই জানি না। বাচ্চা এরকম কথা বলে আমি দেখি যে 3 বছরের বাচ্চা। তো এই ধরনের ভাষাকে রচনা করতে পারে, সে যে কোনো কিছু শিখতে পারে। শুধু সুযোগ সুবিধা এবং পরিচর্যার অভাবে আমাদের শিশুরা লেখাপড়ায় অমনোযোগী হয়। আমরা যারা শিশু শিক্ষা নিয়ে চিন্তা করি যে এই শিশু মেধাবী ওই শিশু মেধাবী না, এটা অধিকাংশের জন্য তৈরি করা গল্প। সকল শিশুই মনোযোগী হবে যদি শিক্ষা আনন্দদায়ক হয়। আমরা শিক্ষায় আনন্দ দিতে পারছি না। আনন্দ মানে শুধু নাচ গান নর্তন কীর্তন নয়, তার মধ্যে এই যে আমি যেমন অ্যাডভোকেট জিয়াউদ্দিন সাহেবের বক্তৃতার মধ্যে আমি দেখলাম যে ইন্টেলিজেন্স আছে, যেটা শিশুকে হঠাৎ করে উদ্দীপিত করে একটা আগুনের ঝলক দেয়, এটাকে ইংরেজি বলে উইট। একটা যদি এই উইট কথা হচ্ছে বাংলা ব্যাদ কথার এক রূপান্তর, যেটাকে সংস্কৃতে ব্যাদ বলে, ব্যাদাস ইংরেজিতে বলে, এইটা ইংরেজিতে একটা উইট হয়েছে। এখন জার্মান ভাষা থেকে বিটস বলে, মানে যার মধ্যে বুদ্ধির দীপ্তি এবং মানে রসের ঝলক পাওয়া যায়। আমাদের উপযুক্ত শিক্ষক থাকলে ছেলেমেয়েরা সবাই লেখাপড়া মনোযোগ করবে। যা সাহিত্য মানে আমি মনে করি এই জন্য সাহিত্য মাত্রই কবি। কবি দিলদার রহমানকে কবি বলেছেন ওই অর্থে, তার বক্তৃতাটা এই কবিতার মধ্যে। তারপরে বলেছেন যারা, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফখরুদ্দিন আহমদ টিটু, নজরুল একাডেমি, জিয়াউদ্দিন বুলবুল সাহেবের কথা তো বললামই। তারপরে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক জেনারেল ইসমাইল হোসেন সাহেব খুব বিভিন্ন ভাষায় বললেন, মানে পরিশীলিত বুদ্ধিজীবীরা যেভাবে বলেন। এবং সবচেয়ে গোলাম মোহাম্মদ বাকান সাহেবের বক্তৃতা খুব বুদ্ধিযুক্ত। সবচেয়ে শ্রেষ্ঠ বক্তৃতা হয়েছে আমাদের মঞ্জু ভাইয়েরটা, কবিতা দিয়ে উনি বক্তব্য শেষ করেছে। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ ফেনীতে আসতে পারার সুযোগ নিয়ে। দুটো কথা বলে শেষ করি। সেলিম আলদিন সরকারি চিন্তা 1976 সনে পরিচয় হয় তার সাথে। আমরা একটা পত্রিকা বের করতাম তখন। আমাদের পত্রিকাটা ছিল বাংলায়, কিন্তু তৎকালীন অল্প বয়সে ছিলাম, 18-19 বছর বয়স। প্র্যাকটিস বলে একটা শব্দ আছে, গ্রিক শব্দ, যেটা ইংরেজি অনুবাদ করলে প্র্যাকটিস হবে। কিন্তু আমরা যেহেতু নতুন শব্দ শিখেছি, কতিপয় বলে শব্দ শেখার পর চিঠি লিখতাম, কতিপয় বাবা আমার সালাম গ্রহণ করবে। কাজে প্র্যাকটিস শব্দ শুনে আমরা পত্রিকার নাম রেখেছিলাম প্র্যাকটিস। তো সেই মধ্যে প্রথমে এসে আমাকে বর্তমান শুরু করলেন, আপনি ইংরেজিতে নাম রাখছেন কোন পত্রিকা, আপনার বাংলা এত কঠিন কেন?
তখন একসাথে আমরা ফরিদপুর যাচ্ছিলাম এরকম একটা সাহিত্য সভায়। সে বছর কবি এবং আমাদের অধ্যাপক আবু হেনা মুস্তাফা কামাল পুরস্কার পেয়েছিলেন, ফরিদপুর সাহিত্য পরিষদ এই পুরস্কার দিয়েছিলেন। তো ওনার সফর সঙ্গী হয়ে সেলিমুল দিনও যাচ্ছিলেন, আমিও যাচ্ছিলাম, আমরা আরো কয়েকজন। 1977 ফেব্রুয়ারি মাস হবে তখন। তখন ওই নৌকা ছয়ের উপর বসে বসে আমরা গল্প করতেছিলাম। উনি বারবার বলতেন যে আপনি যে বাংলা লেখেন, আমাকে বলছে আপনি যে বাংলা লেখেন এটা কঠিন। আমি বললাম যে আপনি যে নাটক লেখেন এটা কঠিন। এবার আমরা তর্ক করছিলাম। এখন আমি দেখি আমার এখানে যদি সময় থাকতে আমার একটা বক্তৃতা দেওয়া উচিত ছিল সেলিম আল দ্বীনের উত্তরাধিকার। আমি তার জন্য এখন প্রস্তুত নই বলে এই বক্তৃতা দেবো না, আর এটা ভবিষ্যতে কখনো দিলে দেবো। তার রচনাগুলির 9 খণ্ডই আমার সংগ্রহে আছে, পড়ছি। তার সাথে আমার প্রায় সময় যেটাকে বলে তর্ক বিতর্কের সম্পর্ক ছিল, সেটা আমি পরে আলোচনা করবো। আজকে আমি যে বক্তৃতা দিতে চাই, ভবিষ্যতে ঘোষণা করেছেন, এই 1 সপ্তাহ পরে কবি নজরুলের জন্মদিন হবে। সে উপলক্ষে আমি একটা সংক্ষিপ্ত বক্তৃতা আপনাদের জন্য লিখে এনেছি। আমি সাধারণত লিখিত বক্তৃতা পড়ি না, যেহেতু একটা সাহিত্য সভা। আগে আমাদের দেশে না হলেও সারা ভারতে সাহিত্য সম্মেলন হতো। এখন দেখেন সাহিত্য সম্মেলন জিনিসটা একটা উঠে গেছে। আপনাদের মনে পড়তে পারে অনেকেরই, কুমিল্লাতে হয়েছিল পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন। তখন আব্দুল করিম সাহিত্য বিশারদ বেঁচে ছিলেন। ওনার বক্তৃতার কিছু অংশ আমার মনে আছে, যে আপনাদের কাছে নতুন করে বলার মতো আমার কোনো কথা নাই, শুধু একটি কথাই আছে, আমি এখন বুড়ো হয়েছি। আমি মনে করি না যে আমি বুড়ো হয়েছি, কিন্তু আব্দুল করিমের বয়স তখন 80 পার হয়ে গিয়েছে। ওনার জন্ম করা হয় 1871 সালে, উনি 1951 সালে সে কথা বলবেন। সেরকম সাহিত্য সম্মেলন আর হয় না। মৌলানা ভাসানী যখন কাকমালিতে সম্মেলন করেছিলেন 1957 সালে, সেখানে অনেকগুলো সাহিত্য সম্মেলন হয়েছিল। কাকমালির সম্মেলন ছিল একটা এলাহি ব্যাপার, তার মধ্যে ছোট ছোট ব্যাপারের মধ্যে একটা ছিল সাহিত্য সম্মেলন। এমনকি ভারত থেকে বড় বড় সাহিত্যিকদের মধ্যে হুমায়ুন কবির এসেছিলেন, আরো অনেকে এসেছিলেন, আপনি নাম বলে, অন্নদা শঙ্কর রায়। কাকমালি সম্মেলনটা ঐতিহাসিক ঘটনা, পূর্ব বাংলার স্বাধীনতা আন্দোলন, স্বাধিকার আন্দোলনে, এবং সেটাই 12 বছর পরে বাংলাদেশের মুক্তি আন্দোলনে পরিণত হয়েছিল যুদ্ধের মাধ্যমে। মৌলানা ভাসানীর অবদানকে এখন আমরা স্বীকার করি না, মানে যেরকম করা উচিত ছিল। আমি তো স্বৈরাচার দুরাচার কিছু বলবো না, গত আচারের সময়ে এদের আমরা কোনো ওই আচার ভোগ করতে পারিনি। এখন সেই ন্যায় বিচারকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো, দেখা যাক। সেরকম সাহিত্য সম্মেলন আজকাল আর হচ্ছে না। অনেক পর বাংলা একাডেমিতে যেটা হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের, মনে করবেন না এখানে আমরা যে অনেক সরকারি কর্মচারী যেটা আমরা আমলা বলি, এটা হলো বাংলাদেশের একটা জিনিস ধ্রুব সত্য, তার আমলাতন্ত্র। মানে অর্থাৎ সদা প্রস্তুত আছে, অনেক জিনিসের মধ্যে এক ধরনের প্রাণহীনতার সংখ্যা রয়েছে। বাংলা একাডেমিতে একটা সাহিত্য সম্মেলন হয়েছিল 1974 সালে। এখন সাহিত্য সম্মেলন হয় না, 21শে ফেব্রুয়ারিতে একটা মঞ্চ সাজানো হয়, তাদের প্রতিদিনই আলোচনা হয়। সেই আলোচনার মধ্যে একজন নির্দিষ্ট সাহিত্যিক সম্পর্কে একজন একটা প্রবন্ধ পড়ে, আর দুজনে মন্তব্য করে একটা সভাপতিকে যাওয়ার সময় একটা চেক দিয়ে দেয়, 2500 টাকা, 6500 টাকা, 7000 টাকা, এরকম। জিনিসটা এক ধরনের একটা আচারে পরিণত হয়েছে। এবং এটা যদি অতিরিক্ত হয়, তখন তাকে কি বলে বাংলা ভাষায়? অত্যাচার, অতি আচার। এবং তা যদি একজনের ইচ্ছা অনুসারে হয়, তখন তাকে বলে স্বৈরাচার। তো এই জিনিসটাতে পরিণত হয়েছে। আশা করি ফেনী সাহিত্য সভা তা নয়। এবং আমি কিন্তু ব্যক্তিগতভাবে সভা নামটা খুব পছন্দ করি। আমাদের গুরু আহমদ সভার নাম না নিলে আমার পাপ হবে। তো তার মৃত্যুর পরে আমরা একটা সমিতি করেছিলাম, নাম দিয়েছিলাম রাষ্ট্রসভা, আহমদ সভা রাষ্ট্রসভা। আমাদের ওই নামটা কেউ কেউ পছন্দ করেছে, এই জন্য তারা তাদের পত্রিকার নাম রাষ্ট্রসভা রেখেছে, রাষ্ট্রচিন্তা রেখেছে। রাষ্ট্র কথাটা আমরা সকলেই জানি, নজরুল ইসলামের গল্প পদ্মপুত্র শুরুতে আছে, সকাল হইতে রাষ্ট্র হইয়া গেল যে অমুক বাড়ির বউ দুটি মৃত্যু সর্প প্রসব করিয়াছে। তো সেই হচ্ছে রাষ্ট্র হওয়া। রাষ্ট্র মানে সমাজ, আগে তাই ছিল। গ্রিক ভাষায় এটাকে বলতো পুলিশ, সেখান থেকে আমাদের পলিসি, পুলিশ, পলিটি কথা তৈরি হয়েছে। সেটা থেকে ল্যাটিন ভাষায় সিভিস কথাটা তৈরি হয়েছে, যার থেকে আমরা সিভিল, সিভিস ইত্যাদি কথা এসেছি। মানে হচ্ছে যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়ে শেষ করি, এইটা হচ্ছে পুরস্কার। এই পুর কথাটাকে গ্রিক ভাষায় বলে পুলিশ, POLIS। গ্রিক ভাষায় বলে, গ্রিক বানান থেকে আমি রোমান নামে বললাম। এই জন্য পুরস্কার মানে হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি দেওয়া, দশের স্বীকৃতি, যেটা আমরা বলি। ভোটের সময় আমরা প্রশ্নটাকে লিখতাম না, দেশ ও দশের সেবা করার সুযোগ দিন, এটা হচ্ছে দেশ ও দশ। তা আপনারা যে আমাকে স্বীকৃতি দিলেন, এটা আমার দায়িত্বকে একটু বাড়িয়ে দেয়।
আমি প্রত্যেকটি লিখনি বলতে গেলে কতগুলো প্রবন্ধ লিখেছি, দু একটা কবিতা লিখেছি, 8-10টা কবিতা অনুবাদ করেছি। এই হচ্ছে আমার কীর্তি, খুবই অল্প, আমি খুব কম লিখি। তবু যে আপনারা এটা স্মরণ করেছেন, এটা আমি মনে করি আমার প্রাপ্তির চেয়ে বেশি। আমি আপনাদের প্রতি শ্রদ্ধা মাথা নত করলাম। আপনারা ভালো থাকুন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে কোনো বড় মানুষকে কোন একটা জানানো পুরস্কার জানাতেও মানে কিছু ভয় সংশয় কাজ করে। আমরা ফেনী সাহিত্য সভা কিন্তু একটি ছোট সংগঠন, আপনারা জানেন, মাত্র 9 জন সদস্য নিয়ে আমরা করে দিতে, এবং আমাদের বয়সও হচ্ছে মাত্র 2 বছর। ফলে এই কম সময়ের মধ্যে আমরা যে সেলিম আল-দ্বীনের মতো একজন বিদগ্ধ ডাক্তার যার নামে একটি পুরস্কার প্রবর্তন এবং ডক্টর সলিমুল্লাহ খানের মতো একজন পণ্ডিত ব্যক্তিকে এই পুরস্কারটা দিতে পেরেছি, এই জন্য আমরা খুবই স্বস্তি বোধ করছি এবং খুবই আনন্দ উপভোগ করছি আমরা। তো আমাদের এই পর্যায়ে প্রথম পর্বের যেই সেলিম আল-দ্বীন সাহিত্য পুরস্কার অর্পণ অনুষ্ঠান, এটি এখানেই শেষ হবে। আমাদের সভাপতির বক্তব্য দিবে ফেনী সাহিত্য সভার আহ্বায়ক, কবি ও গবেষক সাবি মাহমুদ।